শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র, এখানে অধ্যায় 8 ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এখানে তোমাদের গ্রুপ 3 নাম্বার গ্রুপের দেখো এই অঙ্কগুলো তোমাদের আমি করে দিব। এখানে 3 নাম্বার গ্রুপে তোমাদের 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক রয়েছে, অনেকগুলো কিন্তু অঙ্ক রয়েছে। তবে শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার জন্য যে বিষয়গুলো আমাদের জানা দরকার, এখানে কিন্তু তোমাদের এক এক ফাংশন আছে, সার্বিক ফাংশন রয়েছে এবং বিপরীত এখানে ফাংশন রয়েছে। তো এই অঙ্কগুলো করার আগে আমাদের কিন্তু এক এক ফাংশন, সার্বিক ফাংশন এবং বিপরীত ফাংশন সম্পর্কে একটু জানতে হবে। তবে এই অঙ্কগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এক এক ফাংশন সম্পর্কে আলোচনা করব। এখানে কখন একটা ফাংশনকে এক এক ফাংশন বা আমরা ইনজেক্টিভ ফাংশন বলবো। তোমরা এখানে দেখো যে মনে করো আমি এখানে দুইটা সেট দিচ্ছি, মনে করো এখানে এই যে একটা এ সেট, এইটা আমি বি সেট ধরলাম। তো এইখানে দুইটা সেট দিলাম, এটা হচ্ছে এ সেট, এইটা হচ্ছে বি সেট। এখন এ সেটটা ডোমেন, বিটাকে আমরা বললাম কোডোমেন। এখন এই ডোমেন মনে করো x1, এই যে x2 আর হচ্ছে x3 হইলো। এখন এইখানে কোডোমেন আমি দিলাম এ বি সি, এ বি সি এখানে দিলাম। এখন এ ডোমেনের জন্য দেখো, এই ডোমেনের জন্য আমাদের রেঞ্জ হচ্ছে মনে করো এ, x2 এর জন্য রেঞ্জ হচ্ছে বি আর x3 এর জন্য হচ্ছে রেঞ্জ হচ্ছে সি। তাহলে এখানে দেখো, এখানে যদি কোনো ফাংশনের এইটা মনে করো এটাকে আমি f1 ফাংশন দিয়ে আমি প্রকাশ করলাম, বা f ফাংশন, যাই হোক f ফাংশন দিয়ে প্রকাশ করলাম। এইখানে আমি এইভাবে লিখতে পারি যে f যেন এখানে a টেন্স টু বি, a টেন্স টু বি, এখানে f যেন a টেন্স টু বি বলতে এখানে বোঝাচ্ছে এখানে f এইটা একটা ফাংশন আর এটা হচ্ছে ডোমেন আর বিটাকে বলা হয় কোডোমেন। তাহলে এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। এখন এখানে যেটা বিষয় দেখো, এই যে ফাংশনের এই যে ডোমেন, ভিন্ন ভিন্ন ডোমেনের কিন্তু প্রতিছবি ভিন্ন ভিন্ন। যেমন এটা কিন্তু এই x1 ডোমেনের প্রতিছবি হচ্ছে a, x2 ডোমেনের প্রতিছবি b, x3 ডোমেনের হচ্ছে প্রতিছবি c। তাহলে এখানে ভিন্ন ভিন্ন ডোমেনের উপাদানের জন্য প্রতিছবি কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে কোনো একটা ফাংশনের যদি প্রত্যেকটা ডোমেনের জন্য আলাদা আলাদা প্রতিছবি অর্থাৎ রেঞ্জ থাকে, তাহলে এই ফাংশনকে আমরা এক এক ফাংশন আমরা বলতে পারবো। তাহলে এইখানে আমরা কি বলতে পারবো যে প্রত্যেকটা ডোমেনের জন্য কি বললাম, যে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য অর্থাৎ এক একটি ডোমেনের জন্য যদি একটা একটা করে রেঞ্জ থাকে, তাহলে এই ফাংশনকে আমরা বলবো এক এক ফাংশন। তারপর তোমরা এখানে দেখো যে এইখানে আমি যদি বলি যে এই যে আরেকটা আমি দিলাম, মনে করো এইটা এ সেট, এইটা হচ্ছে তোমাদের বি সেট। এখানে মনে করো এই যে x1, এই যে x2 আর এটা হচ্ছে x3 আর এটা তোমাদের হচ্ছে দিলাম a b c d। এখন মনে করো x1 ডোমেন, এই যে x1 ডোমেনের এই যে x1 ডোমেনের প্রতিছবি a, x2 ডোমেনের প্রতিছবি b, x3 ডোমেনের প্রতিছবি c। এখানেও কিন্তু দেখো এক একটা ডোমেনের জন্য শুধু এক একটা প্রতিছবি বা রেঞ্জ আমরা বলে থাকি। তাহলে এটা হচ্ছে ডোমেন আর বি এইটাকে বলা হয় কোডোমেন। এটাকে যদি আমরা f2 দিয়ে প্রকাশ করি, এটা যদি f1, এইটা হলো f2, তাহলে f2 এই সেটটা কি হচ্ছে, এই ফাংশনটা কি হচ্ছে, এটা হচ্ছে ডোমেন, বিটা হচ্ছে কোডোমেন। তাহলে এখানে দেখা যাচ্ছে কোনো একটা ফাংশনের প্রত্যেকটি ডোমেনের জন্য কি হবে, শুধু একটি করে কিন্তু রেঞ্জ থাকবে। কিন্তু একটা ডোমেনের যদি আবার একাধিক রেঞ্জ থাকে, তাহলে সেই ফাংশনকে কিন্তু আমরা এক এক ফাংশন বলতে পারবো না। তা আমাদের এক এক কোনো একটা ফাংশন এক এক কিনা, এটার আগে আমাদের জানতে হবে যে আসলে ওটা ফাংশন কিনা। আসলে ফাংশন যদি না হয়, সেটা কখনো আবার এক এক হতে
পারবে না। আগে প্রথমত দেখতে হবে ফাংশন কিনা, তারপর দেখতে হবে আসলে এটা এক এক কিনা। তাহলে এক্ষেত্রে কিন্তু দুইটাই আবার এক এক ফাংশন। তাহলে কখন একটা ফাংশনকে এক এক বলবো, এখানে দেখো যদি কোনো ফাংশনের ডোমেনের এই যে ভিন্ন ভিন্ন উপাদান, যেমন x1 x2 x3, এখানে তিনটা ভিন্ন উপাদান, ভিন্ন ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি হবে ভিন্ন ভিন্ন। যেমন x1 এর হচ্ছে a, x2 হচ্ছে b, মানে একটা ডোমেনের জন্য একটা প্রতিচ্ছবি। এক কথায় একটা ডোমেনের জন্য যদি একটা রেঞ্জ হয়, তাহলে এই ফাংশনকে বলবো আমরা এক এক ফাংশন। আমরা এবার দেখব যে লেখচিত্রের সাহায্যে এক এক ফাংশন। তোমরা যদি দেখো যে লেখচিত্রের সাহায্যে কিভাবে এক এক ফাংশন আবার বলা যায়, যে আমরা দেখব লেখচিত্রের সাহায্যে। আমরা এখন দেখব যে লেখচিত্রের সাহায্যে তোমার এক এক ফাংশন আমরা কিভাবে বলতে পারি, যে কোন লেখচিত্রটি এক এক ফাংশন, কোনটি এক এক ফাংশন নয়। আমরা যদি নিয়মটা জানি সহজে এগুলো বলে দিতে পারবো। যেমন মনে করো এখানে যেটা বিষয়, যে এইখানে যেটা বিষয়, মনে করো আমি এটা এই যে x অক্ষ, একটা x অক্ষ y অক্ষ দিলাম, মনে করো x অক্ষ y অক্ষ, আর এটা হচ্ছে এ বি, এই যে এটা একটা রেখা। তো এইখানে বা এটা একটা ফাংশন বলতে পারো, মনে করো এই যে f of x, এটা একটা ফাংশন। তো এখন এটা এক এক কিনা, যে এক এক কিনা, তো এক এক কিনা এটা আমরা কি দেখব, যে এই যে রেখাটা আমি দিলাম যে f of x, এই যে এটাকে আমরা ফাংশন বলি, যে এই আমি যে রেখাটা দিলাম এখানে তোমরা দেখো যে এটা কিন্তু একটা ফাংশন। কারণ এইখানে যেটা বিষয়, যে x এর এখানে যদি y অক্ষের আমি সমান্তরাল রেখা টানি, এখানে যদি আমি y অক্ষের সমান্তরাল রেখা টানি, তাহলে x এর একটা মানের জন্য y এর কিন্তু একটা মান পাওয়া যাচ্ছে। তার মানে এটা কি, একটা ডোমেনের জন্য কিন্তু একটা করে রেঞ্জ এই ক্ষেত্রে পাওয়া যাবে, যার কারণে এটাকে আমরা ফাংশন বলতে পারবো। কিন্তু এটা এক এক কিনা, যে কোনো একটা ফাংশনের লেখচিত্রকে কি করব, এক্স অক্ষের কোনো সমান্তরাল সরলরেখা যদি একাধিক বিন্দুতে ছেদ করে, এখানে আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখা টানবো। মনে করো এখানে আমি এক্স অক্ষের সমান্তরাল, এই যে এখানে এক্স অক্ষের সমান্তরাল রেখা টানতেছি, তাহলে কি এখানে কিন্তু একটা বিন্দুতে ছেদ করতেছে। তাহলে কোনো একটা ফাংশন বা কোনো একটা লেখচিত্রের উপর কি করব, আমরা এক্স অক্ষের কিছু সমান্তরাল রেখা টানবো। যদি সেটা একটি মাত্র বিন্দুতে ছেদ করে, তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু হবে তোমার এক এক ফাংশন। তার মানে এখানে দেখো যে এই যে এই রেখাটা দিলাম, এটা একটা ফাংশন দ্বারা প্রকাশ করছি। ওই রেখার উপরে এক্স অক্ষের সমান্তরাল রেখা আমরা টানলাম, দেখা যাচ্ছে এখানে একটা করে বিন্দুতে ছেদ করছে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা টানলে যদি একটা করে বিন্দুতে ছেদ করে, তার মানে এটা হচ্ছে একটি এক এক ফাংশন। তাহলে একটি মাত্র বিন্দুতে ছেদ করলে এটাকে বলবো আমরা এই যে এক এক ফাংশন। তাহলে এটা হচ্ছে এক এক ফাংশন। তারপর এবার দেখো, এবার মনে করো আমি এই যে তোমাদের দিলাম, এইখানে মনে করো এই যে তোমরা এই চিত্রগুলো আসলে যদি দ্বিতীয় পত্রের কৌণিক 6 অধ্যায় করে থাকো, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 6 অধ্যায়, সেই কৌণিক অধ্যায়ে এই চিত্রগুলো আছে। তাইলে এইগুলো কিন্তু তোমার প্যারাবোলার চিত্র, প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে। যাই হোক, এইটাকে আমরা একটা এফ অফ এক্স ফাংশন দ্বারা এটা সূচিত করলাম। এখন দেখো এই চিত্রের উপর যদি আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখা টানি, এখানে যদি আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখা টানি, দেখো এক্স অক্ষের সমান্তরাল রেখা টানলে কয়টা বিন্দুতে ছেদ করতেছে, এই চিত্রটাকে দেখো লেখচিত্রে এখানে কি করতেছে, দুইটা করে বিন্দুতে ছেদ করতেছে। তাহলে একাধিক একাধিক বিন্দুতে যেহেতু ছেদ করতেছে, তাহলে এটা কিন্তু ফাংশন তোমার এক এক নয়। তাহলে এটা এক, এই যে এক তোমার ফাংশন নয়। তাহলে এক এক ফাংশন এটা নয়। তাহলে কি করব, যে কোনো একটা যদি লেখচিত্র দেওয়া থাকে, সেই লেখচিত্রের উপর আমরা কি করব, এক্স অক্ষের সমান্তরাল রেখা টানবো। যদি একটা বিন্দুতে ছেদ করে, তাহলে ওটা এক এক ফাংশন। তার আর যদি দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে এটা কিন্তু এক এক ফাংশন নয়। কিন্তু এটা আবার ফাংশন, যেমন ফাংশন কিনা সেটা প্রকাশ করার জন্য কিন্তু আমরা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানি। মানে একটা ডোমেনের শুধু একটা রেঞ্জ বিদ্যমান, তাহলে এটা কিন্তু ফাংশন, এটাও কিন্তু ফাংশন। এখানে যদি আমরা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানি, তাহলে এক্স এর একটা মানের জন্য, অর্থাৎ এক্স এর মানকে আমরা ডোমেন বলি, ওয়াই এর মানকে আমরা রেঞ্জ বলি। তাহলে একটা ডোমেনের জন্য যেহেতু একটা করে রেঞ্জ বিদ্যমান, এই যে একটা ডোমেনের জন্য যেহেতু একটা রেঞ্জ বিদ্যমান, এইখানে যদি এই গ্রাফের উপর যদি কোনো আমরা বিন্দু কল্পনা করি, তাহলে দেখো ওইটা একটা এক্স এর মান একটা ওয়াই এর মান বোঝাচ্ছে। তাহলে একটা ডোমেনের জন্য কিন্তু একটা রেঞ্জ পাওয়া যাচ্ছে।
তার জন্য এইটাকে আমরা বলতে পারি এটা একটা ফাংশন। কিন্তু এক এক নয় কেন, এটা একটা দেখো এক এক নয় কেন, এখানে মান মনে করো এখানে ওয়াই এর মান যদি আমরা 3 ধরি, মনে করো এখানে ওয়াই এর মান 3, তাহলে এই জায়গাও কিন্তু এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান কিন্তু 3। তার মানে এইখানে এক্স এর মান যদি আমরা ধরি 4, তাহলে এক্স এর মান হচ্ছে এই জায়গায় হবে -4। তাহলে এক্স ইকুয়াল 4 এর জন্য আমরা যা পাচ্ছি, এক্স ইকুয়াল -4 এর জন্য কিন্তু আমরা একই মান পাচ্ছি, মানে রেঞ্জটা একই পাচ্ছি। তাহলে ভিন্ন দুইটা ডোমেনের জন্য একটাই কিন্তু রেঞ্জ পাওয়া যাচ্ছে। আর এইগুলোর কারণেই এই ফাংশনকে আমরা এক এক ফাংশন বলতে পারবো না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন দেখো, তোমরা যদি এই তিনটা বিষয় একটু ভালো করে মনে রাখতে পারো, তাহলে তোমরা সহজেই বলতে পারবে কোন ফাংশনগুলো এক এক বা কোনগুলো এক এক নয়। যেমন এখানে তোমাদের যেসব ফাংশন আর কি এক এক নয়, সাধারণত এই 3 ধরনের ফাংশন কিন্তু এক এক ফাংশন হয় না। যেমন দেখো y = f(x), এইখানে x টু দি পাওয়ার x এর উপর যে ঘাত থাকবে সেটা হচ্ছে জোড়। যদি দেখো x এর উপর জোড় ঘাত রয়েছে, সে ফাংশন কিন্তু কখনো আবার এক এক ফাংশন হবে না। যেমন তোমাদের যদি আমি এখানে উদাহরণ হিসাবে বলি, যেমন মনে করো এখানে আমি একটা ফাংশন নিলাম যে f(x) ইকুয়াল হচ্ছে এই যে x² + 1 বা x² + 4 দিলাম। তাহলে f(x) ইকুয়াল মনে করো x² + 4। এখন দেখো তো এইখানে যদি আমি x ইকুয়াল মনে করো -1, x ইকুয়াল -1 হলে দেখো তাহলে f(-1) কি হচ্ছে, -1 এর উপর স্কয়ার মানে 1, এখানে +4 ইকুয়াল হয়ে গেল 5। আবার দেখো x ইকুয়াল যদি আবার 1 হয়, তাহলে এখানে f(1) কি হবে, এখানে 1 এর উপর স্কয়ার মানে 1, এখানে তার সাথে 4 যোগ, তার মানে এখানে কি হলো 5। তাহলে দেখো x ইকুয়াল -1 এর জন্য আমরা যে রেঞ্জ পাচ্ছি, আমরা x ইকুয়াল 1 এর জন্য কিন্তু একই রেঞ্জ পাচ্ছি। তাহলে ভিন্ন দুইটা ডোমেনের জন্য কিন্তু একই আমরা প্রতিচ্ছবি পাচ্ছি। তাহলে এই ফাংশনকে আমরা এক এক ফাংশন বলতে পারবো না। তাহলে তোমরা দেখবে যদি এখানে x এর উপর ঘাত জোড়, যেমন 2, 4, 6, 8, এখানে যদি জোড় ঘাত থাকে তাহলে সেটা ফাংশন হবে না, এক এক ফাংশন হবে না। আবার যদি বিজোড় ঘাত থাকে সেটা কিন্তু আবার এক এক ফাংশন হবে। তারপরে তোমরা 2 নাম্বার দেখো যে এখানে যেমন y = f(x) ইকুয়াল হচ্ছে এখানে x পরম মান দেওয়া আছে, এখানে x সম্বলিত পদ। যেমন মনে করো আমি এখানে একটা ফাংশন দিলাম যে y = f(x), আর এখানে দিলাম হচ্ছে তোমাদের হচ্ছে এই যে x দেওয়া হলো এখানে, তাহলে x এইখানে দেওয়া হলো। যেমন দেখো এইখানে যে পরম মান দেওয়া আছে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা যদি দেখি x ইকুয়াল যদি -1 হলে, তাহলে এখানে -1 যদি হয়, তাহলে দেখো এখানে y ইকুয়াল কি হবে, -1 মডুলাস আছে যেহেতু এটা 1 হয়ে যাবে। আবার এখানে দেখো x ইকুয়াল যদি 1 হলে তাও কিন্তু তোমাদের y ইকুয়াল 1 হবে। তার মানে ভিন্ন দুইটা এখানে ডোমেনের জন্য, ধনাত্মক বা ঋণাত্মকের জন্য আমরা কিন্তু একই আমরা রেঞ্জ পাবো। তাহলে ভিন্ন দুইটা ডোমেনের জন্য যেহেতু একই রেঞ্জ বা প্রতিছবি পাচ্ছি, তাহলে এই ফাংশনকেও আমরা এক এক ফাংশন বলতে পারবো না। তাহলে তোমাদের শুধু মনে রাখতে হবে যে x এর উপর যদি জোড় ঘাত থাকে সেটা এক এক হবে না, বা মডুলাস পরম মান দিয়ে যদি থাকে সেটা আবার এক এক হবে না। তারপর এখানে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর যেমন রয়েছে, ত্রিকোণমিতিক ফাংশন দেখো, যেমন মনে করো y ইকুয়াল মনে করো এখানে f(x), তারপর এখানে আমি দিলাম মনে করো sin x। তাহলে এখানে যদি y = f(x), এখানে এই যে ত্রিকোণমিতিক ফাংশন sin, cos, tan রয়েছে, এই ফাংশনগুলো কিন্তু তোমাদের এক এক ফাংশন হয় না। যেমন মনে করো এখানে যদি মনে করো x ইকুয়াল মনে করো 0 ডিগ্রি হলে, তাহলে x ইকুয়াল যদি 0 ডিগ্রি হয়, y ইকুয়াল এখানে sin 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কি 0। আবার x ইকুয়াল যদি মনে করো 180 ডিগ্রি হলে, তাও দেখো এখানে sin এই যে 180 ডিগ্রির মান হচ্ছে কি 0। তাহলে দেখো তো এই যে x = 0 ডিগ্রি হলে যা পাচ্ছি, x = 180 ডিগ্রি হলেও কিন্তু আমরা তাই পাচ্ছি। তার মানে কি ভিন্ন দুইটা ডোমেনের জন্য একটা রেঞ্জ বা একটা আমরা প্রতিচ্ছবি পাচ্ছি। তাহলে ভিন্ন দুইটা ডোমেনের জন্য যদি একটা প্রতিচ্ছবি পাওয়া যায়, তাহলে এই ফাংশনকে আমরা এক এক ফাংশন বলতে পারবো না। তাই তোমরা এই তিনটা বিষয় খুব সুন্দরভাবে মনে রাখবে, তাহলে দেখবা যে সহজেই বলে দিতে পারবে যে কোনটি ফাংশন এক এক এবং কোনটি ফাংশন এক এক নয়। কি মনে রাখতে হবে, যদি দেখো x এর উপর জোড় ঘাত রয়েছে তাহলে সেটা এক এক নয়, বা এখানে পরম মান বা মডুলাস দিয়ে যদি কোনো কিছু রাশি রয়েছে তাহলে সেটাও আবার সেই ফাংশনটি এক এক ফাংশন হবে না। আবার যদি ত্রিকোণমিতিক ফাংশন দেখো তাহলে সেগুলো আবার এক এক ফাংশন
হবে না। তাই এই বিষয়গুলো মনে রাখতে পারলে তোমরা একটি ফাংশনকে খুব সহজেই দেখে বলে দিতে পারবে আসলে এটি এক এক কি এক এক না। এখন আমরা দেখব যে এখানে কখন একটা ফাংশনকে সার্বিক বা এখানে সর্বগ্রাহী ফাংশন আমরা বলবো। তোমরা এখানে দেখো কখন একটা ফাংশনকে সার্বিক বা সর্বগ্রাহী আমরা ফাংশন বলতে পারবো। যেমন দেখো এখানে এ একটা ডোমেন দেওয়া আছে, বি হচ্ছে কোডোমেন। এখানে ডোমেন এবং কোডোমেন, এখানে ডোমেন x1 x2 x3। এখানে মনে করো আমরা একটা f1 ফাংশন ধরলাম যে এটা একটা f1 ফাংশন f1। এখানে হচ্ছে এ ডোমেন আর বি হচ্ছে কোডোমেন। কিন্তু দেখো তো এখানে ডোমেন হচ্ছে x1 x2 x3 আর কোডোমেন হচ্ছে কি তোমাদের এখানে এ বি সি। কিন্তু এখানে দেখো যে এখানে কোডোমেন, এখানে x1 ফাংশনের ডোমেনের জন্য রেঞ্জ কিন্তু এ, x2 ডোমেনের জন্য রেঞ্জ হচ্ছে বি, এখানে x3 ডোমেনের জন্য হচ্ছে রেঞ্জ হচ্ছে সি। তাহলে দেখো এইখানে এই যে ফাংশনটা f1 যে ফাংশন এ ডোমেনের জন্য যে রেঞ্জ এ বি সি, এটা বি কো ডোমেনের কিন্তু সমান। তাহলে এখানে এ বি সি হচ্ছে রেঞ্জ, এ বি সি হচ্ছে কি রেঞ্জ, তাহলে রেঞ্জটা কো ডোমেনের সমান। কো ডোমেনে তো রয়েছে এ বি সি। তাহলে কোনো একটা ফাংশনের এখানে কোনো একটা ফাংশন সার্বিক কিনা যেটা হতে হবে, শর্তটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের যদি রেঞ্জ কো ডোমেনের সমান হয় তাহলে আমরা বলতে পারবো সেই ফাংশনটি হচ্ছে সার্বিক ফাংশন। খুব সহজ এগুলো, বা আমরা অন টু ফাংশনও বলে থাকি। তাহলে সার্বিক বা অন টু ফাংশন তোমরা বা সর্বগ্রাহী ফাংশন আমরা বলে থাকি। যাই হোক, যাই কোনো একটা ফাংশনের যদি রেঞ্জ কো ডোমেনের সমান হয় তাহলে আমরা বলবো সেই ফাংশনটি হচ্ছে সার্বিক বা সর্বগ্রাহী বা অন টু ফাংশন। তারপর এখানে দেখো এই যে আমি একটা এ ডোমেন এবং বি কো ডোমেন দিয়ে দিয়েছি এখানে যে x1 x2 x3 ক্ষেত্রেও আমি লিখলাম যে x1 ডোমেনের কিন্তু প্রতিচ্ছবি বা রেঞ্জ হচ্ছে পি, আর x2 x3 ডোমেনের হচ্ছে প্রতিচ্ছবি বা রেঞ্জ হচ্ছে কিউ। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে ডোমেন হচ্ছে x1 x2 x3, রেঞ্জ এখানে কি হলো, তাহলে এখানে আমরা রেঞ্জ পাইলাম, কি পাইলাম এখানে রেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের পি এবং কিউ। তাহলে রেঞ্জ হচ্ছে আমাদের পি এবং কিউ। কিন্তু কো ডোমেন কি হলো, তাহলে এখানে কো ডোমেন তাহলে কি হলো দেখো কো এই যে ডোমেন, তাহলে কো ডোমেন কিন্তু আমাদের এখানে হচ্ছে তোমাদের পি কিউ আর, এই যে পি কিউ আর। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু এই যে একটা ফাংশন, এটা মনে করো আমি f2 দিয়ে লিখলাম, f2 এখানে হচ্ছে তোমার এখানেও a টেন্স টু বি, এটা এই টেন্স টু বি বলতে এখানে বোঝাচ্ছে এটা হচ্ছে ডোমেন, বিটা হচ্ছে কো ডোমেন। তাহলে কো ডোমেন এখানে দেখো কিন্তু এখানে রেঞ্জ হচ্ছে কি পি আর কিউ, তাহলে পি আর কিউ হচ্ছে রেঞ্জ আর কো ডোমেন হচ্ছে পি কিউ আর। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই রেঞ্জ কিন্তু কো ডোমেনের কিন্তু সমান হচ্ছে না, তাহলে এটা কিন্তু ইকুয়াল নট। তাহলে এটা আমরা কি, এটা সার্বিক নয়। তাহলে এটা কি ফাংশন, এই ফাংশনটা সার্বিক হচ্ছে ফাংশন নয় বা সার্বিক নয়। তাহলে এই ফাংশনটা কি হবে, f1 ফাংশনটা এটা কিন্তু হচ্ছে সার্বিক। তাহলে খুব সহজ, অত কিছু জটিল না, আমাদের শুধু মনে রাখতে হবে কোনো একটা ফাংশনের যদি রেঞ্জ কো ডোমেনের সমান হয় তাহলে সেই ফাংশনটা হচ্ছে সার্বিক ফাংশন। আর এক এক তো আমরা কিছুক্ষণ আগে জানলাম। এখন আমরা জানবো এখানে যে বিপরীত ফাংশন বা যেটাকে আমরা বলি ইনভার্স ফাংশন। তাহলে একটা ফাংশনের এখানে বিপরীত ফাংশন আমরা একটু জানবো। যেমন মনে করো আমি একটা ফাংশন দিলাম, মনে করো এখানে এফ এ একটা ফাংশন দিলাম যে এফ এ একটা ফাংশন, এখানে এ হচ্ছে ডোমেন, বি হচ্ছে কোডোমেন। তাহলে এখানে বি এক্স এ হচ্ছে ডোমেন, বি এ হচ্ছে তোমাদের হচ্ছে কোডোমেন। এবং এর যদি বিপরীত এত এর এই ফাংশনের বিপরীত যদি আমি ফাংশন বলি তাহলে এইখানে বিপরীত ফাংশন যেটা হবে এই যে এফ ইনভার্স। তাহলে এফ ইনভার্স এইটা হচ্ছে এফ ফাংশনের এখানে বিপরীত, যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডোমেন, বিটা কিন্তু কোডোমেন। তাই এটা হচ্ছে ডোমেন, বিটা কোডোমেন। এইখানে যেটা বিষয় হচ্ছে বিপরীত ফাংশনের তাহলে কি হবে ডোমেনটা, তাহলে এখানে এই এফ ফাংশনের যেটা কোডোমেন বিপরীত ফাংশনের কিন্তু সেটা হবে ডোমেন। এবং এইটা তোমাদের এই এফ ফাংশনের যেটা হচ্ছে ডোমেন বিপরীত ফাংশনের সেটা হচ্ছে কোডোমেন। তাহলে এই যে এটা কিন্তু তখনই সম্ভব যে একটা ফাংশনের তোমার ডোমেন এবং কোডোমেন যদি অন্য একটা ফাংশনের এই এফ ফাংশনের ডোমেন
এই ফাংশনের কোডোমেন এবং এটার কোডোমেন এটার ডোমেন সমান তখনই সম্ভব যখন একটি ফাংশন এক এক ফাংশন হবে। তার মানে এক এক ফাংশনের যখন হবে, যেমন এইটা ফাংশন দেখো, এইখানে আমরা দেখলাম এই ফাংশনের ক্ষেত্রে x1 x2 x3 কিন্তু ডোমেন, আর a b c হচ্ছে কোডোমেন। তাহলে এখন দেখো কোডোমেন এই ক্ষেত্রে কিন্তু এই ফাংশনের আবার কোডোমেনটাই কিন্তু রেঞ্জ। সেটাকে যদি আমরা উল্টিয়ে এইভাবে লিখি যে a b c, তাহলে এইটাকে যদি আমরা লিখি তোমাদের হচ্ছে দেখো এইটা যে যদি আমরা লিখি যে a b c আর এটা হচ্ছে x1 এই যে x2 এইটা হচ্ছে x3, তাহলে এইভাবে দিলাম আমি, এই যে এইভাবে দিলাম। তাহলে দেখো এইখানে যে f একটা ফাংশন দেখলাম, a হচ্ছে ডোমেন, b হচ্ছে কোডোমেন, কিন্তু এইখানে দেখো এইটা তোমাদের হয়ে গেল b আর এটা হয়ে গেল a। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে ফের দেখো এই ফাংশনের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে তোমাদের এই যে f ইনভার্স, তাহলে f ফাংশনের যা কোডোমেন এই f বিপরীত ফাংশনের তা সেটা হচ্ছে ডোমেন, সেটা হচ্ছে ডোমেন, এবং এই f ফাংশনের যা হচ্ছে তোমাদের হচ্ছে ডোমেন বিপরীত ফাংশনের তা হচ্ছে কোডোমেন। তাহলে এই যে ডোমেন এবং কোডোমেন এগুলো সমান হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বিপরীত ফাংশন কোন একটা ফাংশনের বিপরীত কিন্তু তখনই সম্ভব যখন সেটা এক এক এবং সার্বিক। যদি এক এক এবং সার্বিক হয় তখনই কেবল এই ফাংশনের তোমাদের বিপরীত ফাংশন বের করা সম্ভব, অন্যথায় কিন্তু নয়। তাহলে এক এক ফাংশনের যেটা শর্ত হচ্ছে আমাদের যে বিষয়টা এখানে মনে রাখতে হবে, তোমরা এখানে দেখো যে এক এক ফাংশন এবং সার্বিক হতে হবে। তাহলে কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন আমরা তখনই বের করতে পারবো যখন সেই ফাংশন এক এক এবং সার্বিক। আরেকটা এখানে বিষয় দেখো যে বিপরীত ফাংশনের ক্ষেত্রে f মনে করে একটা ফাংশন, f একটা ফাংশন, এই ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স। এইখানে দেখো যে f এর ডোমেন এবং বিপরীত ফাংশনের কিন্তু রেঞ্জ সমান হবে। তাহলে তোমাদের f ফাংশনের ডোমেন এবং বিপরীত ফাংশনের যদি রেঞ্জ সমান হয় তাহলেও আমরা বলতে পারবো এই ফাংশনটি এক এক এবং সার্বিক। তারপর এখানে দেখো f ফাংশনের রেঞ্জ, কোন একটা ফাংশনের রেঞ্জ এবং বিপরীত ফাংশনের ওই ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেন যদি সমান হয়, তাহলে f ফাংশনের রেঞ্জ এবং ওই ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেন যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো কি ওই ফাংশনটি হচ্ছে এক এক এবং সার্বিক। তাহলে এইখানে আরেকটা যেটা বিষয়, যেমন মনে করো কোনো একটা ফাংশনের এই যে বিপরীত ফাংশন, এটা কিন্তু আবার তোমরা ফের এমন ভাবো না যে 1/f of x, তাহলে এখানে 1 একটা ফাংশন, তাহলে ওই ফাংশনের বিপরীত ফাংশন ইকুয়াল হচ্ছে 1 ওই ফাংশনটা, এটা কিন্তু আবার কখনো এটা সমান হতে পারে না। তাহলে আমাদের যেটা বিষয় মনে রাখতে হবে, কোনো একটা ফাংশনের আমরা বিপরীত ফাংশন তখনই বের করতে পারবো যখন সেটা এক এক ফাংশন হবে এবং সেটা সার্বিক ফাংশন হবে। যদি এক এক এবং সার্বিক হয়ে থাকে তখনই কেবল আমরা ওই ফাংশনের বিপরীত ফাংশন বের করতে পারবো। তোমরা এবার এখানে 3 নাম্বার গ্রুপের 11 নাম্বার এই অঙ্কটা দেখো, যে এখানে তোমাদের কি দেওয়া আছে। দেখো এখানে a একটা সেট দেওয়া আছে এবং b একটা সেট দেওয়া আছে, f of x ইকুয়াল হচ্ছে x plus 1 একটা ফাংশন দেওয়া আছে। তারপর এখানে f যেন a tends to b, এত ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে এবং এটা সার্বিক কিনা আমাদের বের করতে বলছে। যাই হোক তোমরা এখানে দেখো যে এখানে 11 নম্বর অঙ্কটা তাহলে কি আছে, তোমরা দেখো যে দেওয়া আছে a একটা, a সেটটা তোমাদের কি দেওয়া আছে যে 1 2 3 এই যে 4, a সেটের উপাদান 1 2 3 4 এবং b সেটের উপাদান তোমাদের দেওয়া আছে যে 1 2 3 4 এই যে 5, b সেটের উপাদান 1 2 3 4 5 এবং তোমাদের এখানে আবার আছে দেখো যে এই যে f যেন তোমাদের হচ্ছে a tends to b, এটা বলতে বোঝাচ্ছে কিন্তু এটা হচ্ছে ডোমেন, বিটা হচ্ছে কোডোমেন। তাহলে এটা হচ্ছে ডোমেন, বিটা হচ্ছে, তার a সেটটা হচ্ছে তোমাদের ডোমেন আর b সেটটা হচ্ছে তোমার কোডোমেন। যেখানে তোমাদের ফাংশনটা কি দেওয়া আছে, যেখানে তোমাদের ফাংশন দেওয়া আছে যে f of x ইকুয়াল হচ্ছে x plus 1,
যে এই ফাংশনটা তোমাদের দেওয়া আছে। তাহলে এখানে কি হচ্ছে তোমাদের এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, এবং এখানে এফ যেন ফাংশনটা যেন এ টেন্স টু বি, মানে এই সেটটা এ সেটটা হচ্ছে ডোমেন, বি সেটটা হচ্ছে কোডোমেন, এবং আমাদের ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়ান। এখন এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। ডোমেন বলতে এখানে কিন্তু ওই যে টেন্স টু, এই যে তীরের মতো দেখবে, তীরের বাম পাশে যেটা থাকবে সেই যে সেটটা দেওয়া থাকবে এটাই কিন্তু ডোমেন, আর তীরের এইদিকে যেটা দেওয়া থাকবে এটাকে কোডোমেন বলে, সেটা কিন্তু রেঞ্জ না, সেটা হচ্ছে কোডোমেন। তাহলে এটা দেখে, এই যে তীর চিহ্নটা দেখেই কিন্তু আমরা বলে দিব যে কোনটা ডোমেন। তাহলে অতএব আমরা কি বলবো যে ডোমেন। তাহলে অতএব ডোমেন কি হচ্ছে, যে এই ফাংশনের ডোমেন কি হচ্ছে, তাহলে ডিএফ মানে ফাংশনটির ডোমেন মানে এ সেটটা। এ সেট বলতে এখানে কি 1 2 3 এই যে 4 এই উপাদানগুলি হচ্ছে তার ডোমেন। এখন আমাদের যেটা কাজ করতে হবে, যে এখন আমরা কি করব, মনে করো এখন আমরা এই যে মানগুলো ওই ফাংশনে বসাবো, যে এফ অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে তোমাদের, যে এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান। এখন দেখো এখানে ডোমেন তো 1 2 3 4, এই মানগুলো যদি আমরা এক্স এর পরিবর্তে বা এক্স এর স্থানে বসাই তাহলে কি হবে, তাহলে এখানে যদি আমরা 1 বসাই তাহলে 1 প্লাস 1 মানে এটা কি হলো 2, তারপরে এফ এর পরিবর্তে আমরা যদি 2 বসাই 2 প্লাস 1 এটা হয়ে গেল 3, আবার এফ এর পরিবর্তে যদি আমরা এই যে 3 বসাই তাহলে 3 প্লাস 1 এটা হচ্ছে 4, আর এফ এর পরিবর্তে আমরা যদি 4 বসাই তাহলে এখানে 4 প্লাস 1 এটা হয়ে গেল 5। তাহলে এখানে দেখো 2 3 4 5, এই যে 2 3 4 5 এগুলোই হচ্ছে তোমাদের কিন্তু রেঞ্জ। তাহলে অতএব এখানে কি হচ্ছে রেঞ্জ। তাহলে এই ফাংশনটা রেঞ্জ কি হচ্ছে, আমাদের রেঞ্জ হচ্ছে, যে রেঞ্জ হচ্ছে তোমাদের হচ্ছে যে 2 3 এই যে 4 5 এইটা হলো রেঞ্জ। এখন দেখো তো এই রেঞ্জ কি কোডোমেনের সমান, রেঞ্জ কিন্তু কোডোমেনের সমান না। কোডোমেন যেমন কি দেওয়া আছে 1 2 3 4 5, কোডোমেন তোমাদের দেওয়া আছে 1 2 3 4 5, কিন্তু রেঞ্জ হচ্ছে 2 3 4 5, এখানে কিন্তু 1 নাই। তাহলে এক্ষেত্রে কি, যেহেতু আমাদের এই যে যেহেতু রেঞ্জটা তোমাদের কোডোমেনের সমান না, তাহলে রেঞ্জ যদি কোডোমেনের সমান না হয় তাহলে সেই ফাংশনটি সার্বিক ফাংশন নয়। তাহলে রেঞ্জ এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে, তাহলে এটা ডোমেন এটা রেঞ্জ। তারপর ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের মাধ্যমে আমাদের ফাংশনটি সার্বিক ফাংশন কিনা সেটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে। এখন আমরা জানি যে কোনো একটি ফাংশনকে তখনই আমরা সার্বিক ফাংশন বলবো যখন ওই ফাংশনের রেঞ্জ এবং কোডোমেন হচ্ছে সমান। তাহলে রেঞ্জ আর কোডোমেন যদি সমান না হয় তাহলে সেই ফাংশনটিকে আমরা সার্বিক ফাংশন বলতে পারবো না। তাহলে এখানে কোডোমেন যেহেতু সমান নয় অতএব ফাংশনটি হচ্ছে সার্বিক ফাংশন নয়। এই যে ফাংশনটি সার্বিক নয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা এবার 12 নাম্বার এই প্রশ্নটা দেখো, যে এখানে প্রশ্নটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। 12 নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে, তোমাদের এখানে যেটা দেওয়া আছে এই একটা সেট দেওয়া আছে, এখানে এ সেট, এখানে রিয়েল বাস্তব থেকে মাইনাস, এখানে তোমার -1/2 দেওয়া আছে, আবার বি একটা সেট দেওয়া আছে তোমাদের দেখো। তো যাই হোক এখানে যেটা দেওয়া আছে প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো, যে প্রশ্নটাতে কি দেওয়া আছে। এখানে তোমাদের যে দেওয়া আছে 12 নম্বর প্রশ্নটাতে কি দেওয়া আছে, তোমাদের হচ্ছে একটা ফাংশনটা কি দেওয়া আছে দেখো তো। এখানে ফাংশনটা তোমাদের দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে তোমাদের এই যে 5x - 3 বাই হচ্ছে 2x + 1, যে এটা একটা ফাংশন দেওয়া আছে। এবং এখানে তোমাদের দেওয়া আছে, তোমাদের কি দেওয়া আছে, এই যে এ সেটটা এখানে দেখো যে রিয়েল নাম্বার থেকে কিন্তু তোমাদের এই যে -1/2 এখানে বাদ আছে। আবার এখানে তোমার bx সেট দেওয়া আছে, এটাও এখানে রিয়েল নাম্বার থেকে তোমাদের এই যে 5/2 এটা কিন্তু আবার বাদ আছে। তারপর এখানে যেটা বিষয়, এই যে এখানে বিষয়, এবং আমাদের এখানে বলছে এই যে f যেন a টেন্ডস টু b।
তাহলে এখানে যে দুইটা সেট তোমাদের দেওয়া আছে, এ সেটটা হচ্ছে ডোমেন আর বি সেটটা হচ্ছে তোমার কোডোমেন। তাহলে ডোমেন এবং কোডোমেন দেওয়া আছে, এটা ডোমেন, বিটা হচ্ছে কোডোমেন। আর এখানে এই ফাংশনটা দেওয়া আছে f of x ইকুয়াল হচ্ছে 5x মাইনাস 3 বাই হচ্ছে 2x প্লাস 1। এখন আমাদের যেটা বলছে যে দেখা যে ফাংশনটি এক এক, মানে এই ফাংশনটি একটি এক এক ফাংশন এবং এর বিপরীত নির্ণয় করতে বলছে। তো এক এক ফাংশনের ক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হবে যে একটি ফাংশনকে কখন আমরা এক এক ফাংশন বলতে পারবো, একটা নিয়ম যদি এই নিয়মটা ভালো করে মনে রাখি তাহলে সবগুলো অঙ্কই কিন্তু আমরা করে নিতে পারবো যে এক এক ফাংশন। তো এক এক ফাংশনের ক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হবে যে প্রদত্ত ফাংশনের ডোমেনের দুইটা এমনিতে উপাদান ধরে নিতে হবে। যে ধরি এই যে ফাংশনটা রয়েছে, তাহলে ধরি যে প্রদত্ত ফাংশনের মানে f of x ফাংশনের এই যে প্রদত্ত ফাংশনের ডোমেনের দুটি উপাদান, এখানে ডোমেনের দুটি উপাদান। তাহলে এই ফাংশনটার আমাদের কি করতে হবে, দুইটা ডোমেন ধরে নিতে হবে, একটা হচ্ছে x1 ও x2। তাহলে এই ফাংশনটার ডোমেনের দুইটা উপাদান মানে এই ফাংশনটাতে দেখতে পাচ্ছ এই ফাংশনটার ডোমেনের দুইটা উপাদান মানে দুইটা ডোমেন আমরা ধরে নিলাম যে x1 x2। তো এখন তাহলে এই যে x1 x2 ধরে নিলাম, তো এই ফাংশনটি এক এক হওয়ার জন্য মানে এই ফাংশনটি এক এক হবে যদি তোমরা লিখবে যে f of x ফাংশনটি, এই যে ফাংশনটি আমাদের এক এক হবে যদি, তাহলে এক এক হবে যদি তোমার হচ্ছে এই যে f of x1 ইকুয়াল f of x2 এর জন্য আর কি, যে এত এর জন্য তোমাদের হচ্ছে x1 ইকুয়াল হচ্ছে x2 হয়। তাহলে এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটাতে আমরা দুইটা ডোমেন ধরে নিব যে x1 ও x2 দুইটা ডোমেন ধরে নিব। এখন x1 x2 ওই ডোমেনগুলো ওই ফাংশনে বসাবো, বসায় ইকুয়াল দিয়ে লিখবো, লেখার পর আমরা হিসাব নিকাশ করে যদি শেষমেশ আমরা x1 x2 আনতে পারি তাহলে বলতে পারবো যে ফাংশনটি এক এক, অথবা যদি সমান না হয় তাহলে কিন্তু এক এক ফাংশন নয়। আর আরেকটা বিষয় আমরা জানি যে কখন একটা ফাংশন এক এক কি এক এক হবে না, যদি x এর ঘাত আমরা দেখি জোর থাকে তাহলে কিন্তু সেটা এক এক হবে না, যেহেতু এখানে জোর ঘাত নাই বিজোড় রয়েছে তার জন্য এটা কিন্তু এক এক হবে। তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে এই যে f of x1, এই যে f of x1 ইকুয়াল হচ্ছে f of এই যে x2 দিলাম। তো f of x1 বলতে এই যে ফাংশনটা রয়েছে ফাংশনটা x এর পরিবর্তে কিন্তু আমরা x1 বসাবো। তাহলে এখানে কি হবে 5x1 মাইনাস 3 তারপর 2x1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে, দেখো এটা যদি আবার ইকুয়াল দিয়ে x2 লিখি যে 5x2 মাইনাস 3 এই যে 2x2 প্লাস 1। এখন আমরা যেটা কাজ করব এটাকে আমরা আর গুণ করে দিব, যে 5x1 মাইনাস 3 এর সাথে 2x2 প্লাস 1 কিন্তু গুণ করব, যে 5x1 এই যে মাইনাস 3 ইন্টু হচ্ছে এই যে 2x2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে এই যে 2x1 প্লাস 1 ইন্টু হচ্ছে 5x2 মাইনাস এই যে 3 আর আমরা গুণ করলাম। এখন এটা যদি 5x1 এর সাথে দুইটা গুণ করি তাহলে এটা 10 এই যে x1 x2 তারপর 5x1 3 যদি আবার গুণ করি তাহলে এখানে 6x2 মাইনাস 3 ইকুয়াল আবার দেখো এই 2x1 যদি এটার সাথে গুণ হয় 10x1 x2 এটার সাথে গুণ হলে তোমাদের 6x1 আবার 1টা যদি গুণ করি তাহলে হচ্ছে কি তোমাদের 5 এই যে x2 মাইনাস হচ্ছে 3। এখন তোমরা যদি ইকুয়াল এই পাশে ও পাশ দেখো, যেমন বাম পাশে আছে মাইনাস 3 ডান পাশে আছে প্লাস 3, আবার তোমার দেখো বাম পাশে 10x1 x2 ডান পাশে আবার 10x1 x2, তারপরে এখানে আবার এখানে যেটা বিষয় এখন আমরা দেখো x1 গুলো যদি বাম পাশে নিয়ে আসি, যেমন বাম পাশে আছে তোমাদের 5x1 এখন ডান পাশে আছে মাইনাস 6x1, এটা যদি বাম পাশে চলে আসে যে 6x1, আবার এখানে ডান পাশে আছে 5x2 এই যে 5x2,
বাম পাশে আছে তোমাদের হচ্ছে -6x2, এটা যদি ডান পাশে চলে যায় প্লাস হয়ে যাবে 6x2। তাহলে 5 6 করো কত 11, এইখানে x1, এইখানেও হচ্ছে 11 x2। তাহলে এই সংখ্যাটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে x1 = x2। যেহেতু আমরা x1 = x2 প্রমাণ করতে পারলাম, অতএব ফাংশনটি কি হবে যে 1 1, এই যে ফাংশন, তাহলে ফাংশনটি হচ্ছে 1 1 ফাংশন। তাহলে আমরা 1 1 প্রমাণ করলাম। এখন যেটা বিষয় আমাদের এটাতে বিপরীত নির্ণয় করতে বলছে। এই ফাংশনের আমরা বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য কি করব, যে ধরি, এখানে আমরা ধরি দিয়ে লিখব যে যে ফাংশনটা আছে y = দিয়ে লিখব। যেমন এখানে y = যে ফাংশনটা আছে, যদি বিপরীত ফাংশন নির্ণয় করতে বলে তাহলে ধরি করে y = দিয়ে আমরা এই ফাংশনটা লিখব যে f(x - 3) বাই হচ্ছে তোমাদের 2x + 1। তারপর যেটা y = আমরা এটা লিখব, যে এখন লিখব আমরা যে অর্থাৎ আমরা কিন্তু এটা লিখতে পারি, অতএব যে y = হচ্ছে কি এই যে 5x - 3 বাই হচ্ছে 2x + 1। এখন এটাকে আমরা আর গুণ করে নিব। যেমন y দ্বারা যদি এখানে হরটাকে গুণ করি তাহলে 2xy প্লাস এখানে y, আর ডান পাশে তোমাদের 5x - 3, এটাকে যদি আমরা বাম পাশে আমরা x গুলো যে 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 পদের সাথে x রয়েছে সেটা কিন্তু বাম পাশে নিয়ে আসব। তো এইখানে কি হচ্ছে 2xy আর মাইনাস এইখানে 5x টা আমরা ডান পাশে নিয়ে আসলাম, তাই এখানে হচ্ছে -3, y টা যদি ডান পাশে যায় এটা কিন্তু -y হবে। তাহলে এইখানে যদি আমরা x টা কমন নিই, দেখো এইখানে যদি আমরা x কমন নিই তাহলে 2y - 5, আর এখানে হচ্ছে -3 - y। তাহলে এখান থেকে আমরা কি করব, x বের করব। তাহলে এখানে যেটা হচ্ছে যে -3, এই যে -y আর 2y - 5। এখন যদি আমরা একটা কাজ করি যে এখানে হরেতে লবেতে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে এখানে 3 প্লাস এই যে y হচ্ছে, আর হরেতেও যদি আমরা একটা মাইনাস নিই, দেখো আমরা 5টা যদি সামনে নিই ও 2y-টা পিছনে নিলাম তাহলে একটা মাইনাস আসলো হরেতে, হরে লবে মাইনাসটা এখন বাদ দিয়ে দিব। তাহলে x = কি হচ্ছে এই যে 3 + y বাই হচ্ছে 5 - 2y। তাহলে এইভাবে আমরা কি করব, যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশন থেকে আমরা কি করে নিব, যে এটাতে আমরা y = ধরে এখানে y = এটা লিখে আর গুণ করে আমরা x এর মান বের করব, মানে x = দিয়ে আমরা একটা ফাংশন আকারে আনব। তারপর যেটা হচ্ছে এবং আমি কি করব, যে এবং এখানে তোমাদের হচ্ছে যে f(x), এই যে f(x) = লিখলাম y। এখন যদি উভয় পক্ষে f ইনভার্স দ্বারা আমরা গুণ করি তাহলে f আর f ইনভার্স কাটা যাবে, x হবে। তাহলে এই পাশে ডান পাশে যদি f ইনভার্স দিই তাহলে f ইনভার্স y হবে। আর তোমরা এইভাবেও ভাবতে পারো, f টা মনে করো ডান পাশে চলে গেল, তাহলে f টা যদি ডান পাশে যায় তাহলে f টা f ইনভার্স হয়ে যাবে, এখানে y টা আছে। তাহলে দেখো x = কিন্তু এটা, আবার x = কিন্তু এটা। তাহলে এখানে দেখো x = এটা আমরা পাচ্ছি, এখানে x = এটা পাচ্ছি। অতএব আমরা কি লিখতে পারি, যে অতএব আমরা লিখতে পারি যে f ইনভার্স এই যে y = হচ্ছে তোমাদের এই যে 3 + y, এখানে 5 মাইনাস এই যে 2y। তাহলে এখানে y এর স্থলে তখন কিন্তু আমরা শুধু x যদি বসায় দিই তাহলে কিন্তু সেটা বিপরীত ফাংশন হয়ে যাবে, এটাই কিন্তু বিপরীত ফাংশন। তাহলে এইখানে আমরা এখন কি করতে পারি, যে x এর স্থলে যদি আমরা y বসাই, না y এর স্থলে যদি আমরা x বসাই তাহলে এখানে 3 + x তোমাদের হচ্ছে 5 মাইনাস এই যে 2y, এটাই হয়ে গেল আমাদের ওই ফাংশনের বিপরীত ফাংশন। তোমরা এবার এখানে 13 নাম্বার এই অঙ্কটা দেখো, যে এখানে 13 নাম্বার অঙ্কটাতে তোমাদের কি দেওয়া আছে। এখানে 13 নাম্বার অঙ্কটা দেখো, বি একটা সেট দেওয়া আছে, এ বি সেট, এ বি এখানে প্রকৃত উপসেট, এখানে রিয়েল নাম্বার দেওয়া আছে। যে দেওয়া আছে কি তোমাদের 13 নাম্বার অঙ্কটাতে দেওয়া আছে বি সেট দেওয়া আছে। বি সেটটা কি দেওয়া আছে তোমাদের, বি = হচ্ছে এটা তোমাদের রিয়েল নাম্বার এবং রিয়েল বাস্তব সংখ্যা থেকে আবার এখানে তোমাদের হাফ 1/2 বাদ যাচ্ছে। এবং এখানে তোমাদের যেটা দেওয়া আছে যে এফ যে সেটটা দেওয়া আছে, মানে ফাংশনটা এফ যে ফাংশনটা, এটা হচ্ছে ডোমেন, বিটা হচ্ছে কোডোমেন। তাহলে এটা হচ্ছে ডোমেন, বি তোমাদের হচ্ছে কোডোমেন এখানে দেওয়া আছে। আর তোমাদের এখানে
প্রশ্নটাতে দেখো এখানে a, b, এখানে প্রকৃত উপসেটের r, এখানে তারপর এখানে বিটা দেওয়া আছে রিয়েল নাম্বার থেকে হাফটা কিন্তু বাদ যাচ্ছে। তাহলে এখানে যে তোমাদের হচ্ছে এই যে অ্যাবস যেন a টেন্ডস টু b, এ সেটটা হচ্ছে তোমাদের কি ডোমেন, বিটাকে বলা হচ্ছে কোডোমেন। এখন যেটা আমাদের এই ফাংশন থেকে কি নির্ণয় করতে বলছে, এই যে ফাংশনটা কি আছে আমাদের ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে তোমাদের এই যে x-3 বাই হচ্ছে এই যে 2x+1। এখন এই ফাংশনের আমাদের কি নির্ণয় করতে বলছে, ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে। তারপর ফাংশনটি এক এবং সার্বিক কিনা আমাদের সেটা বের করতে বলছে। ডোমেন রেঞ্জের বিষয়গুলো কিন্তু আমরা অনেক আগে শিখছিলাম, তারপর তোমাদের একটু আমি দেখাই দিচ্ছি যে ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব। এই যে ফাংশনটা এফ অফ ফাংশনটা রয়েছে, এই ফাংশনটা এই এক্স এর কোন সকল যেসব মানের জন্য এটা সংজ্ঞায়িত বা বাস্তব, সেটাই হচ্ছে কিন্তু ডোমেন। তাহলে এইখানে যেটা বিষয় দেখো, এই যে এফ অফ ফাংশনটা এটা রিয়েল নাম্বার মানে বাস্তব হবে, যদি এই ফাংশনটা তোমাদের বাস্তব হবে যদি এই এক্স এর মান বাস্তব হয়, এক্স তোমাদের বাস্তব হয় এবং কি হয় এখানে হরে যে আছে, এই যে হরে যে আছে তোমাদের 2x+1, এটা কখনো জিরো হতে পারবে না। তার মানে এখানে আমাদের যেটা হচ্ছে x বাস্তব হইতে হবে এবং তোমাদের হরে যা আছে এটা কখনো জিরো হতে পারবে না। অর্থাৎ এটা কি, এটা যেহেতু এইটাকে আমরা কি লিখতে পারি, x=0, তাহলে এখান থেকে কি এই যে তোমাদের হচ্ছে -12। তাহলে x এর সকল মানের জন্য কিন্তু এই ফাংশনটা সংজ্ঞায়িত, কিন্তু x যখন -12 বসাবো তখন কিন্তু এই ফাংশনটা অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে আমরা ডোমেন কি বলতে পারি, তাহলে আমরা ডোমেন বলতে পারি যে ডোমেন, এই ফাংশনের ডোমেন কি df, এখানে রিয়েল নাম্বার সকল বাস্তব সংখ্যা, কিন্তু সেখান থেকে -12 আমাদের কি যাবে, বাদ যাবে, এটাই হচ্ছে তোমাদের ডোমেন। এখন রেঞ্জ নির্ণয় করতে বলছে, রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, রেঞ্জ নির্ণয় একবারে সহজভাবে তোমরা মনে রাখবে। এখানে রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটাকে y দিয়ে ধরি করে লিখব, যে ধরি এখানে দেখো রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই যে y যে ফাংশনটা যে দেওয়া আছে ওইটাকে আমরা y দিয়ে লিখব, যে x-3 তোমাদের হচ্ছে এই যে 2x+1। তারপর যেটা আমরা করব যে y এই যে x-3 এই যে 2x+1 এটা আমরা লিখব। তারপর আমরা এটাকে আড়াআড়ি গুণ করে x দিয়ে আমরা নিয়ে আসব। যেমন এটা 2xy প্লাস এখানে y, এটা হচ্ছে x-3। এখন দেখো এই xটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে 2xy এইখানে -x আর -3 আর ওইটা তোমাদের ডান পাশে চলে গেল। এখানে এক্সটা কমন নিয়ে যদি আমরা সেটা বাম পাশে নিয়ে ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, -3 y, আর এখানে যদি আমরা এক্সটা কমন নিই 2y - 1 হয়, 2y এই যে 1, তাহলে 2y এখানে কিন্তু 1 হলো। এখন যেটা হরে লবে যদি আমরা মাইনাসটা কমন নিই দেখো, তাহলে 3 প্লাস এইটা y, এখানে মাইনাস কমন নিলে 1 এই যে 2y, তখন হরে লবে মাইনাস কিন্তু কাটা যায়, তাহলে হচ্ছে এখানে 3 প্লাস y যে 1 এখানে 2y। এখন দেখতে হবে y এর কোন সব মানের জন্য x টা সংজ্ঞায়িত বা x বাস্তব, x এর এখানে y এর যে সব মানের জন্য x বাস্তব বা x সংজ্ঞায়িত সেটাই হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ। তাহলে কি করব, এখানে প্রথমত আমরা ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে দেখব x এর কোন সব মানের জন্য, যে সব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত সেটাই হচ্ছে ওই ফাংশনের ডোমেন। আর রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে y এটা আমরা লিখব, তারপর y এটা লিখে আড়াআড়ি গুণ করে x দিয়ে আনবো। তারপর দেখব y এর যেসব মানের জন্য আবার x বাস্তব বা সংজ্ঞায়িত সেটাই হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ। তাহলে এখানে যেটা বিষয় যে এই যে x বিলংস টু r মানে x বাস্তব হবে যদি আমাদের y বাস্তব
এবং যেটা হচ্ছে হরে যা আছে, যে হরে যেমন আছে 1 - 2i, এটা ইকুয়াল নট 0 হয়, মানে হরে কখনো 0 হওয়া যাবে না। অর্থাৎ কি, এইখানে তোমাদের অর্থাৎ যদি লিখি তাহলে y ইকুয়াল কিন্তু হচ্ছে তোমাদের এই যে হাফ, এটা হাফ চলে আসতেছে, তার মানে এখানে y এর সকল মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু y ইকুয়াল যদি হাফ হয় সেটা কিন্তু অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে অতএব রেঞ্জ কি হবে দেখো, তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে এই যে রেঞ্জ, তাহলে রেঞ্জ হচ্ছে আর এফ কি হচ্ছে সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, কিন্তু এখানে হাফটার জন্য এই অসংজ্ঞায়িত, তাহলে রিয়েল নাম্বার থেকে এই হাফটা বাদ যাবে। কিন্তু এখানে দেখো যে এই ফাংশনটা যে দেওয়া আছে এখন একক এবং সার্বিক কিনা, এইখানে যেটা রেঞ্জ আসলো এই রেঞ্জটা কিন্তু তোমাদের ওই ফাংশনের যে তোমাদের দেখো ডোমেন দেওয়া আছে, কোডোমেন, কোডোমেন এখানে তোমার এফ যেন এ টেন্স টু বি দেওয়া আছে, এফ যেন এ টেন্স টু বি, তাহলে বিটা কিন্তু কোডোমেন। তাহলে এই যে আমরা রেঞ্জ বের করলাম, রেঞ্জ কিন্তু এই কোডোমেনের সমান। তাহলে সার্বিকের ক্ষেত্রে যেটা বলবো, যে সার্বিকের ক্ষেত্রে যেটা হচ্ছে এই যে সার্বিক, সার্বিকের ক্ষেত্রে আমরা যাই হোক রেঞ্জ এক একটা আগে দেখাইতে হতো, যাই হোক এখানে সার্বিক বিষয়টা দেখো, যেহেতু এখানে রেঞ্জ, এই যে রেঞ্জ, রেঞ্জ হচ্ছে কি আমাদের আর এফ রিয়েল নাম্বার, রেঞ্জ এইখানে তোমার দেখো বাস্তব সংখ্যা থেকে কিন্তু এই হাফটা বাদ যাচ্ছে, যা হচ্ছে কো ডোমেনের কিন্তু সমান। তাহলে কো এই যে ডোমেন, কো ডোমেন এই যে বি এর সমান। অতএব কি বলতে পারবো, যে অতএব আমরা বলতে পারবো, অতএব আমরা বলবো, এটা তোমরা নিচে লিখবে, অতএব ফাংশনটি কি, অতএব এই যে ফাংশনটি সার্বিক ফাংশন। তাহলে সার্বিক ফাংশন, তাহলে কোনো একটা ফাংশনের যদি রেঞ্জ কো ডোমেনের সমান হয় তাহলে সেই ফাংশনটা হবে সার্বিক ফাংশন। এখন শুধু আমাদের এক এক কিন্তু দেখাইলে হয়ে গেল। তাহলে এক এক দেখার ক্ষেত্রে দেখো, এক এক ক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি এক একের ক্ষেত্রে x1 ও x2 দুইটা কিন্তু আমাদের ধরে নিতে হয় যে ডোমেন। তাহলে এক এক একের ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, যে ফাংশনটির দুটি ডোমেন আর কি, x1 ও x2, মনে করো এখানে এমনি যদি সংক্ষিপ্ত লিখি x1 ও x2, এইখানে তোমাদের হচ্ছে তোমার ডোম x1 ও x2 তোমাদের হবে ডোমেন df। তাহলে x1 x2 এটা ওই যে df ফাংশনের কিন্তু ডোমেন, তাহলে x1 x2 এই ফাংশনটার ডোমেন হবে, তাহলে x1 x2 এই ফাংশনটার ডোমেন। এখন আমাদের যেটা কাজ করতে হবে, তো এই ফাংশনটি এক এক হবে যদি, তো x1 x2 ডোমেন এই df ফাংশনের ডোমেন, তাহলে f of x ফাংশনটি, এই যে f of x ফাংশনটি তোমাদের এক এক হবে যদি, এই যে f of x1 ইকুয়াল হচ্ছে f of x2 এর জন্য, এই যে f of x1 x2 এর জন্য x1 ইকুয়াল হচ্ছে x2 হয়। তাহলে এটার জন্য যদি x1 ইকুয়াল x2 আমরা প্রমাণ করতে পারি তাহলে বলতে পারবো যে এই ফাংশনটি হচ্ছে একটি এক এক ফাংশন। তাহলে এখন যেটা আমাদের কাজ করতে হবে, যে f of এই যে x1 ইকুয়াল হচ্ছে f of x2 এটা আমাদের লিখতে হবে। তারপর এখানে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনের জায়গায় আমাদের x1 x2 বসাইতে হবে। আমরা যদি x1 x2 বসাই তাহলে কি হবে দেখো, ফাংশনটা তোমরা একটু অঙ্কটা ভালো করে লক্ষ্য করো, যে x1 - 3x এর জায়গায় x1 আর কি 2x1 + 1 ইকুয়াল দিয়ে এবার x এর পরিবর্তে আমরা x2 বসাবো, x2 - 3 যে 2x2 + 1, তখন এটা আমাদের কিন্তু আর গুণ করতে হবে। তো এটা আর গুণ করলে দেখো যে x1 - 3 ইন্টু হচ্ছে 2x2 প্লাস এই যে 1 ইকুয়াল হচ্ছে তোমাদের এই যে x2 - 3, আর এইখানে হচ্ছে 2x1 প্লাস এই যে 1। তো এর আগের অঙ্কটাই কিন্তু আমরা এক এক প্রমাণ করছি, এটা এটার সাথে আমরা প্রত্যেকটার সাথে কি গুণ করে দিব, গুণ করে আমরা x1 গুলো বাম পাশে নিয়ে আসবো, x2 গুলো কিন্তু ডান পাশে নিয়ে যাব।
নিয়ে যাওয়ার পর এই কাজটা তোমরা একটু করবে নিজে নিজে, তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো। এটা হিসাব নিকাশ করার পর কিন্তু 7x1 ইকুয়াল হচ্ছে 7x2 আসবে। তাহলে এখানে কি x1 ইকুয়াল তোমাদের x2 হয়ে যাবে। তাহলে যেহেতু x1 ইকুয়াল x2, তাহলে অতএব আমরা বলতে পারবো যে ফাংশনটি একটি একক ফাংশন। তাহলে এইখানে আমরা বলতে পারবো কি যে ফাংশনটি এই যে একটি এই যে এক এক ফাংশন। খুব সহজ, এইভাবে তোমরা খুব সহজে কোনো একটা ফাংশন এক এক ফাংশন কিনা এইভাবে নির্ণয় করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এখানে 14 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে 14 নাম্বার যে তোমাদের অঙ্কটা রয়েছে, এখানে এফ যেন এখানে তোমাদের আর এইখানে রিয়েল নাম্বার থেকে 3/2 বাদ আছে, টেন্স টু কিন্তু আর আছে। তাহলে এইখানে যেটা তোমাদের 14 নাম্বার যে এই ফাংশনটা, এখানে কিন্তু আর এই যে বাস্তব থেকে তোমাদের এই যে 3/2 কিন্তু বাদ, তারপর এখানে টেন্স টু দেওয়া আছে কিন্তু রিয়েল নাম্বার। তাহলে এইখানে যেটা হচ্ছে যে আর থেকে 3/2 এইটা কিন্তু আমাদের হচ্ছে ডোমেন, আর এর এই যে কোডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা। আর এখানে আমাদের ফাংশনটা কি দেওয়া আছে যে ফাংশন, তাহলে এটা আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে ডোমেন। তাহলে আমরা এই ফাংশন থেকে আমরা বুঝবো এটা আমাদের হচ্ছে ডোমেন। তাহলে এটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন। তাহলে কোডোমেন, তাহলে কোডোমেন, তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। এখন যেটা বিষয় যে এই যে 14 নাম্বার অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা, এক এক এবং সার্বিক কিনা। এক এক তো তোমরা দেখলা যে x1 x2 আমাদের দুইটা ডোমেন ধরে নিতে হবে এই ফাংশনে। এই যে তোমরা ফাংশনটা দেখতে পাচ্ছ x1 x2 আমাদের কি করতে হবে, দুইটা ডোমেন ধরে নিতে হবে। তখন এই যে তোমরা ফাংশনটি দেখতে পাচ্ছ যে f of x এখানে x-1 বাই হচ্ছে 3x-2, তোমরা যে এই ফাংশনটি দেখতে পাচ্ছ এই x এর পরিবর্তে আমরা x1 x2 বসায় f of x1 ইকুয়াল f of x2 লিখে আগের মতোই এখানে আমরা যে 12-13 নম্বরে এক এক ফাংশন কিনা প্রমাণ করছি, ওই নিয়মে তোমরা কিন্তু খুব সহজেই এক এক সেটা প্রমাণ করে ফেলতে পারবে। এবং সার্বিকের ক্ষেত্রে তোমরা কি করবে, এই ফাংশনটার তোমরা রেঞ্জ নির্ণয় করবে। রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করি, y ইকুয়াল আমরা লিখবো, লেখার পর আর আর গুণ করে x ইকুয়াল আনবো। y এর যে সব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত সেটাই হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ। রেঞ্জ যদি আমরা কোডোমেনের সমান আমরা দেখাইতে পারি, তাহলে রেঞ্জটা যদি কোডোমেনের সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই ফাংশনটি সার্বিক ফাংশন। আর যদি সমান না হয় তাহলে সেটা সার্বিক ফাংশন নয়। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের রেঞ্জটা কোডোমেনের সমান হবে না, তার মানে এটা কিন্তু সার্বিক ফাংশন হবে না। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা পারবে, কারণ এটা 13 অনুরূপে পারায়। তোমরা যদি এবার এখানে 15 নাম্বার এই অঙ্কটা দেখো, যে 15 নাম্বারে এইখানেও কিন্তু তোমাদের দেওয়া আছে যে জি একটা ফাংশন, এখানে আর টেন্স টু আর, এখানে মানে তোমার হচ্ছে ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা এবং কোডোমেনও হচ্ছে বাস্তব সংখ্যা। আর তোমাদের এই যে জি অফ এক্স ফাংশনটি রয়েছে যে 2x + 1। এখন এই ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা, এক এক এবং সার্বিক কিনা সেটা আমাদের দেখাইতে বলছে। আমরা তো জানি যে এক একের ক্ষেত্রে আমাদের যেটা কি করি যে এক এক, তো এক একের ক্ষেত্রে আমরা কি করি যে x1 এবং x2 এই ফাংশনের আমরা ডোমেন ধরে নিই। যে আমরা ধরি সংক্ষিপ্ত আকারে আমি দিচ্ছি যে x1 হচ্ছে যে x2 বিলংস টু হচ্ছে যে df, এটা বোঝাচ্ছে x1 x2 এই f ফাংশনের হচ্ছে ডোমেন। তাহলে f ফাংশনের ডোমেন। এখন এইখানে আমাদের যেটা বিষয় যে এই ফাংশনটি এক এক হবে যদি আমাদের যেটা লিখি যে এই ফাংশনটি এক এক হবে যদি, তো এক এক হবে যদি কি করব, যদি হচ্ছে এই যে f of x1 ইকুয়াল হচ্ছে এই যে f of x2 এর জন্য এর জন্য তোমাদের হচ্ছে x1 ইকুয়াল হচ্ছে x2 হয়।
তাহলে এখানে এই ফাংশনটি এক এক হবে যদি এফ অফ এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স টু এর জন্য এক্স ওয়ান ইকুয়াল এক্স টু হয়। তো এখন আমরা কি করব, যে এখন লিখব যে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে এফ অফ এই যে এক্স টু। তার নিচে আমরা লিখব, আমি বাম পাশে ডান পাশে এটা লিখতেছি, এফ অফ এক্স ওয়ান বলতে এখানে এক্স এর পরিবর্তে যদি এক্স ওয়ান বসাও তাহলে টু এক্স ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে টু এক্স টু প্লাস ওয়ানে হবে। তারপর বা দেখো এখানে ওয়ান উভয় পক্ষে যদি বাদ দিই তাহলে টু এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে এই যে টু এক্স টু, টু টু যদি বাদ দিই অতএব হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল এক্স টু। যেহেতু আমরা এক্স ওয়ান ইকুয়াল এক্স টু প্রমাণ করতে পারলাম, অতএব আমরা বলবো যে অতএব ফাংশনটি কি, এই যে ফাংশনটি তোমাদের হচ্ছে এক এক ফাংশন। যেহেতু এক্স ওয়ান ইকুয়াল এক্স টু আমরা প্রমাণ করতে পারলাম, অতএব ফাংশনটি হচ্ছে তোমাদের হচ্ছে এক এক ফাংশন। আবার এখানে বলছে সার্বিক। এখানে সার্বিকের ক্ষেত্রে আমরা কি করব, সার্বিকের ক্ষেত্রে ওই ফাংশনটা আমরা রেঞ্জ বের করব। রেঞ্জটা যদি কো ডোমেনের সমান হয়, এখানে ফাংশনটা যেমন তোমরা দেখো ফাংশনটা কি দেওয়া আছে, জি একটা ফাংশন দেওয়া আছে, আর টেন্স টু আর মানে ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা এবং কো ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা। এখন এই ফাংশনে আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয় করে দেখব রেঞ্জটা যদি কো ডোমেনের সমান হয় অর্থাৎ বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা বলতে পারবো এই ফাংশনটি একটি সার্বিক ফাংশন। এখন এইটার জন্য আমরা কি করব, ওয়াই ইকুয়াল ধরি লিখে আমরা লিখব যে ওয়াই ইকুয়াল হচ্ছে জি অফ এক্স ইকুয়াল হচ্ছে টু এক্স প্লাস ওয়ান। এখন বা এটা আমরা লিখতে পারি যে ওয়াই ইকুয়াল হচ্ছে যে টু এক্স প্লাস ওয়ান। এখন এইখান থেকে আমরা কি করব, এক্স বের করব। তাহলে টু এক্স ইকুয়াল কিন্তু ওয়াই মাইনাস ওয়ান, অতএব এক্স ইকুয়াল দেখো যে ওয়াই মাইনাস ওয়ান বাই টু। এখন এই যে এক্স কিন্তু ওয়াই এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে এক্স বিলংস টু এখানে আর হবে যদি এখানে এক্সটা বাস্তব হবে যদি ওয়াই বিলংস টু এখানে এজ না, যাই হোক এই যে এক্স এখানে বাস্তব হবে যদি এখানে ওয়াই তোমাদের বাস্তব হয়। তাহলে এখানে ওয়াইটা যদি বাস্তব হয় তাহলে এক্স এর বাস্তব হবে, কারণ এখানে ওয়াইয়ের সকল মানের জন্য কিন্তু এখানে এক্সটা তোমাদের সংজ্ঞায়িত হবে। যেহেতু এখানে ওয়াইয়ের সকল মানের জন্য এখানে এক্স তোমাদের সংজ্ঞায়িত, তার জন্য অতএব রেঞ্জ হবে তোমাদের কি, বাস্তব সংখ্যা। তাহলে এখানে রেঞ্জটা কি হচ্ছে, রেঞ্জ এই যে আর এফ এখানে হচ্ছে তোমাদের রিয়েল নাম্বার। তাহলে এইখানে রেঞ্জটা যেহেতু বাস্তব সংখ্যা হলো, এটা কিন্তু কোডোমেন। কোডোমেনও তো তোমার রয়েছে এই যে কোডোমেনও রয়েছে কিন্তু রিয়েল নাম্বার। তাহলে রেঞ্জটা কোডোমেনের সমান হয়ে গেল। আর যেহেতু রেঞ্জটা কোডোমেনের সমান হয়ে গেল, অতএব আমরা নিচে তখন লিখব যে অতএব ফাংশনটি হচ্ছে কি, সার্বিক ফাংশন। তাহলে এই যে ফাংশনটি হচ্ছে এই যে সার্বিক ফাংশন। তাহলে কোন একটা ফাংশনকে আমরা তখনই সার্বিক ফাংশন বলতে পারবো যখন ওই ফাংশনের রেঞ্জ কোডোমেনের সমান। তাহলে কোন একটি ফাংশন যদি রেঞ্জ কোডোমেনের সমান হয়, কোন একটা ফাংশনের রেঞ্জ যদি কোডোমেনের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো ওই ফাংশনটি একটি সার্বিক ফাংশন। তোমরা এবার এখানে 16 নাম্বার এই অঙ্কটা দেখো, যে এখানে 16 নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে। 16 নাম্বার অঙ্কটাতে তোমাদের দেওয়া আছে এফ একটা ফাংশন। এখানে হচ্ছে তোমার এটারও ক্ষেত্রে যে ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা এবং কোডোমেনও হচ্ছে তোমার কিন্তু হচ্ছে বাস্তব সংখ্যা। তার সাথে একটা তোমাদের ফাংশন দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে যে 2x মাইনাস 3। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলছে এই ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা কারণ সহ উল্লেখ করো। এক একের ক্ষেত্রে আমরা তো x1 x2 দুইটা এই ফাংশনের ডোমেন ধরে নিব এক এক। এখানে আমরা যেমন করলাম, এখানে 15 নাম্বার এই অঙ্কটা আমরা যেভাবে করলাম যে x1 x2 এই ফাংশনে আমরা ডোমেন ধরে নিব। তো এক এক হবে যদি f of x1 equal f of x2 এর জন্য x1 equal x2 হয়, এই নিয়মে কিন্তু এই 16 নম্বরটা এক এক প্রমাণ করব। এবং সার্বিকের ক্ষেত্রে এটার মতো একই ভাবে যে y equal আমরা ধরে নিব, তখন ওখান থেকে x equal আনবো। এখন y এর যেসব মানের জন্য x সংজ্ঞায়িত সেটাই কিন্তু ওই ফাংশনের রেঞ্জ। এখন রেঞ্জটা যদি কোডোমেনের সমান হয় তাহলে এটা হবে সার্বিক ফাংশন।
খুব একই, এখানে 16 15 কোনো তেমন পার্থক্য তেমন না। এখন তারপর যেটা হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে। বিপরীত ফাংশন কিন্তু আমরা 12 নাম্বার অঙ্কটা করছি, তাহলে বিপরীত ফাংশনের ক্ষেত্রে আমরা 12 নাম্বার অঙ্কের অনুরূপ করব। তাহলে এখানে এই যে বিপরীত, তাহলে বিপরীত ফাংশন নির্ণয়ে 12 নং এই যে প্রশ্নের অনুরূপ আর কি, 12 নং প্রশ্নের অনুরূপ নিয়মে আমরা বিপরীত ফাংশন, এই ফাংশনের বিপরীত ফাংশন আমরা নির্ণয় করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা পারবে। তারপর তোমরা এবার 17 নাম্বার এই অঙ্কটা দেখো। 17 নাম্বার অঙ্কটা কি আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা আমি করে দিব না, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, কারণ এগুলো একই নিয়ম। তাহলে এখানে 17 নাম্বার তোমরা অঙ্কটা যদি দেখো, এখানে f যেন r টেন্ডস টু r তোমাদের দেওয়া আছে। তাহলে এখানে যে ফাংশনটা দেওয়া আছে, এখানে ডোমেন বাস্তব সংখ্যা এবং কো ডোমেনও রয়েছে বাস্তব সংখ্যা, এবং এখানে ফাংশনটা তোমাদের রয়েছে এই যে এক্স কিউব প্লাস হচ্ছে এই যে 5। এখন এই ফাংশনটি এক এক কিনা আমরা জানি, এক্স এর ঘাত যদি জোড় হয় তবেই কেবল শুধু এক এক হবে না, যেহেতু এখানে বিজোড় ঘাত রয়েছে তার জন্য তো এটা এক এক হবে, এক এক এটা প্রমাণ করতে পারবে। এবং এটা তোমার সার্বিক কিনা, তাহলে এটা কিন্তু 15 অনুরূপ নিয়মে তোমরা করতে পারবে। 15 নং এর কি অনুরূপ, তাহলে 15 নম্বর এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এটাও কিন্তু একই নিয়মে তোমরা করতে পারবে। তোমরা এবার এখানে 18 নাম্বার এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা কিন্তু আমাকে করে দিতে হবে না, কারণ এখানে 18 নাম্বার, এখানে তোমার আবার 13 নাম্বার যে অঙ্কটা রয়েছে এটা তোমাদের একই। তাহলে এখানে তোমাদের 18 নাম্বার অঙ্কটা দেখো, এখানে যে দেওয়া আছে একটা তোমাদের সেট দেওয়া আছে, এখানে তোমাদের দেওয়া আছে 18 নাম্বার কি এই যে এ এবং বি দুইটা তোমাদের প্রকৃত উপসেট, যাই হোক এখানে প্রকৃত উপসেট দেওয়া আছে, তারপর বাস্তবের প্রকৃত উপসেট, তারপর এখানে তোমাদের দেওয়া আছে বি একটা সেট। এখানে রিয়েল নাম্বার থেকে তোমাদের কি 3/7 কিন্তু বাদ যাবে, বাস্তব সংখ্যা থেকে 3/7 তোমাদের বাদ যাচ্ছে। আবার এখানে তোমাদের দেওয়া আছে যে যে ফাংশনটা এফ একটা ফাংশন, এখানে তোমাদের এ টেন্ডস টু এই যে বি, তার মানে এখানে এ হচ্ছে তোমাদের হচ্ছে ডোমেন আর বিটা হচ্ছে কো ডোমেন। এখানে কো ডোমেন তো তোমাদের এখানে স্পষ্ট করে উল্লেখ করেই দেওয়া আছে। তারপর তোমাদের একটা ফাংশন দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে এই যে 3x + 2 বাই হচ্ছে তোমার এই যে 7x - 3। তাহলে এই ফাংশনটি ডোমেন রেঞ্জ নির্ণয় করো। তার ডোমেন রেঞ্জ নির্ণয় তো এটা তোমরা পারবে 13 নাম্বারের অনুরূপ, তারপর এখানে 13 এর অনুরূপ। তাহলে ডোমেন রেঞ্জ নির্ণয়ে কিন্তু এই যে 13 নং এর হচ্ছে কি অনুরূপ, তাহলে 13 নং এর অনুরূপ তোমরা এটা করে নিবে ডোমেন রেঞ্জ নির্ণয়। তারপর যেটা কি বলছে তোমরা দেখো যে এই অঙ্কটা বলছে ফাংশনটির ডোমেন রেঞ্জ নির্ণয় করো এবং দেখাও যে এক এক এবং সার্বিক। তাহলে এক এক এবং সার্বিক সেটাও কিন্তু তোমার 13 নম্বরে আছে, একই নিয়মে করবে। এবং এটার বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে। বিপরীত আমরা কিন্তু 12 নাম্বার অঙ্কটা করছি, তাহলে বিপরীত তোমরা 12 নম্বর অঙ্কটা যেভাবে করছি বিপরীত এই যে 12 নং এর অনুরূপ। তাহলে এখানে 12 নাম্বার অঙ্কটা বিপরীতটা আমরা যেভাবে করছি ওই নিয়মে এটারও বিপরীত নির্ণয় করে নিবে। তোমরা এবার এখানে 19 নাম্বার এই অঙ্কটা দেখো। তো 19 নাম্বার তোমাদের এটা অঙ্ক করে দিব। 19 নাম্বার যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে 20 নাম্বার অঙ্ক তোমরা করতে পারবে। তো 19 নাম্বার এই অঙ্কটা তোমাদের কি দেওয়া আছে দেখো, যে দেওয়া আছে তোমাদের এই যে জি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের এই যে x + 2 বাই হচ্ছে তোমাদের 5x - 1। আর এখানে তোমাদের তার সাথে দেওয়া আছে যে x = হচ্ছে 1/5, তাহলে x = 1/5। এখন এখানে যেটা বিষয় বলছে এক এক এবং সার্বিক, এক এক এবং সার্বিক ফাংশন যাচাই পূর্বক
জি ইনভার্স অফ এক্স নির্ণয় করো। তার মানে এখানে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাকে এই এক এক ফাংশন এবং এটা একটা সার্বিক ফাংশন, তারপর তার বিপরীত ফাংশন আমাদের নির্ণয় করতে বলছে। কারণ আমরা জানি কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন তখনই বের করা সম্ভব যখন সেই ফাংশনটি এক এক এবং সার্বিক। তাহলে কোনো একটা ফাংশন যখন এক এক এবং সার্বিক তবেই কেবল এর বিপরীত ফাংশন নির্ণয় করা সম্ভব, সেটা আমাদের যাচাই করে সেটা বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমরা কি করব, প্রথম যেটা কাজ করব আমরা এক এক ফাংশন নির্ণয় করব যে এই ফাংশনটি এক এক ফাংশন কি না। তাহলে এক এক ফাংশন কি না এটার জন্য আমাদের যেটা কাজ করতে হবে, এই ফাংশনে আমাদের x1 এবং x2 দুইটা আমাদের ডোমেন ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা ধরি এখানে x1 হচ্ছে তোমাদের x2 যে এই ফাংশনের হচ্ছে ডোমেন। তাহলে x1 x2 এই ফাংশনের ডোমেন। এখন এই ফাংশনটি এক এক হবে যদি আমরা জানি যে এখানে ফাংশনটি ওই ভাষাটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে ফাংশনটি তোমাদের এক এক হবে যদি, তাহলে এক এক হবে যদি আমরা কি লিখি যে f of x1 ইকুয়াল হচ্ছে তোমাদের এই যে f of x2 এর জন্য f of x1 ও f of x2 এর জন্য x1 ইকুয়াল হচ্ছে x2 হয়। তাহলে f of x1 এবং f of x2 এর জন্য যদি আমরা x1 ইকুয়াল x2 আমরা প্রমাণ করতে পারি তাহলে বলতে পারবো যে এই ফাংশনটি হচ্ছে একটি এক এক ফাংশন। এখন এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটাতে x এর পরিবর্তে একবার আমরা x1 এবং একবার আমরা x2 বসাবো। তো এখন আমরা কি করব যে তোমাদের f of না এটাতে g ফাংশন রয়েছে, তাহলে g of x1 ইকুয়াল হচ্ছে g of x2 হয়। সরি এখানে একটু ভুল হয়ে গেছে যে এই ফাংশনটি এক এক হবে যদি g of x1 ইকুয়াল হচ্ছে g of x2 এর জন্য x1 ইকুয়াল হচ্ছে তোমাদের x2 হয়। তাহলে এই ফাংশনটা তোমাদের যেহেতু g দিয়ে প্রকাশ করছে, তো এখন হচ্ছে এই যে g of x1 ইকুয়াল হচ্ছে কি g of এই যে x2। এখন এই ফাংশনে x এর পরিবর্তে যদি x1 বসাই তাহলে x1 প্লাস 2 বাই হচ্ছে তোমাদের 5x1 মাইনাস 1 ইকুয়াল এবার x এর পরিবর্তে যদি x2 বসাই তাহলে x2 প্লাস 2 বাই হচ্ছে তোমাদের 5x2 মাইনাস 1। এখন আমরা কি করব আর গুণ করব যে x1 প্লাস 2 এর সাথে আমরা এই যে 5x2 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কি যে 5x1 মাইনাস 1 ইনটু হচ্ছে x2 প্লাস হচ্ছে 2। এখন এটা আমরা আর গুণ করে নিব। আর গুণ করলে তোমরা একটু হিসাব নিকাশ করে দেখবে, আশা করি এই হিসাবগুলো তো তোমরা পারবে। তো এইগুলো হিসাব করে উভয় পক্ষে এগুলো তোমরা গুণ করবে, গুণ করার পর দেখবে তোমরা x1 গুলো বাম পাশে নিয়ে আসবে আর x2 গুলো ডান পাশে নিয়ে যাবে। তাহলে এরকম হিসাব করলে দেখবে এখানে বাম পাশে আসবে -11 x1, ডান পাশে আসবে -11 এই যে x2। এই -11 তো উভয় পক্ষে তোমাদের কাটা যাবে, বাদ যাবে, তাহলে এইখানে x1 ইকুয়াল হচ্ছে x2। তাহলে এইখানে যেহেতু x1 ইকুয়াল x2 আমরা করলাম তাহলে তো আমরা বলতে পারবো যে অতএব ফাংশনটি কি, অতএব এখানে এই যে ফাংশনটি হচ্ছে এক এক ফাংশন আর কি, ফাংশনটি হচ্ছে তোমাদের এক এক ফাংশন যেহেতু x1 x2 আমরা প্রমাণ করতে পারলাম। এখন যেটা বিষয় যে এই ফাংশনটি সার্বিক ফাংশন কিনা সেটা আমাদের আবার যাচাই করতে হবে। সার্বিকের ক্ষেত্রে আমরা কি জানি এই ফাংশনটার আমাদের হচ্ছে রেঞ্জ বের করতে হবে। তা সার্বিকের ক্ষেত্রে আমরা কি করব, এই ফাংশনটার আমরা রেঞ্জ বের করব। রেঞ্জ যদি এখানে কোডোমেনের সমান হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এই ফাংশনটি একটি হচ্ছে সার্বিক ফাংশন। এখন এই যে 19 নাম্বার তোমাদের এই অঙ্কটা আছে, তো এই অঙ্কটাতে তোমাদের যেটা দেওয়া আছে দেখো আমরা এখন ধরি এখানে আমরা লিখলাম যে তোমাদের y ইকুয়াল হচ্ছে এই যে g of x ইকুয়াল হচ্ছে x প্লাস 2 বাই হচ্ছে কি এই যে 5x মাইনাস 1 এই ফাংশনটা রয়েছে। y ইকুয়াল এখন আমরা এটা লিখব যে y ইকুয়াল এই যে x প্লাস 2 বাই হচ্ছে 5x মাইনাস 1। এখন আমরা আর একটু গুণ করে নিব, তাহলে এখানে 5xy মাইনাস y
আর এখানে x প্লাস 2, এই xটা আমরা বাম পাশে নিয়ে আসব, যে 5xy মাইনাস x, এই yটা আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে y প্লাস 2। এখন যদি এখানে xটা কমন নিই তাহলে 5y মাইনাস 1 হয়, সেখান থেকে আমরা x বের করব, তাহলে এখানে কি y প্লাস 2, আর এইখানে তোমাদের হচ্ছে যে 5y মাইনাস 1। এখন এখানে দেখো যে এখানে x বাস্তব হবে যদি এখানে y বাস্তব হয়, এবং হরে যা আছে এইটা তোমাদের যেন 0 না হয়। তাহলে এখানে x বিলংস টু এই যে r, এই যে হবে যদি, মানে x বাস্তব হবে যদি y বিলংস টু r, মানে y বাস্তব, এবং তোমাদের হরে যা আছে যেমন 5y মাইনাস 1 ইকুয়াল নট 0 হয়, তাহলে হরেতে যা আছে এটা কখনো 0 হতে পারবে না। অর্থাৎ এইখানে তাহলে কি হবে, তাহলে y ইকুয়াল তোমাদের কি আসবে, y ইকুয়াল নট ইকুয়াল হচ্ছে 1/5। তাহলে যেহেতু y এর সকল মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু 1/5 এর জন্য কিন্তু অসংজ্ঞায়িত, তাহলে এখানে আমরা রেঞ্জ কি বলতে পারবো, এই যে রেঞ্জ আমরা, তাহলে এই ফাংশনের রেঞ্জ আমরা বলতে পারবো সকল বাস্তব সংখ্যা, কিন্তু সেখান থেকে বাদ যাবে 1/5। তোমরা এখন প্রশ্নটা একটু লক্ষ্য করো, এই ফাংশনের যে কোডোমেন রয়েছে, কোডোমেন সেটাও কিন্তু এখানে ডোমেন রয়েছে, আর বাস্তব সংখ্যা থেকে 1/5 এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেখো, বিশেষ দ্রষ্টব্য প্রশ্নে কিন্তু তোমাদের ত্রুটি আছে, প্রশ্নের প্রথমেই কিন্তু ওটা লেখা থাকার দরকার ছিল, ওটা কিন্তু নিচে লেখা হয়েছে। তাহলে যেখানে এটা বিষয় হচ্ছে, এই প্রশ্নটাতে কিন্তু তোমাদের ডোমেন এবং কোডোমেন কিন্তু একই রয়েছে। তোমরা একটু প্রশ্নটা লক্ষ্য করো, নিচের দিকে লেখা আছে প্রশ্নটা যে f যেন আর রিয়েল নাম্বার থেকে 1/5 বাদ আছে, টেন্স টু আবার রিয়েল নাম্বার থেকে 1/5 বাদ আছে, তার মানে এখানে কোডোমেন কিন্তু এখানে রেঞ্জ যা আসলো এটাই। তাহলে কোডোমেন যেহেতু রেঞ্জের সমান, তাহলে অতএব আমরা বলতে পারবো, তো এখানে হচ্ছে যেহেতু এই যে রেঞ্জ এই যে আর এফ ইকুয়াল হচ্ছে রিয়েল নাম্বার থেকে কি 1/5, এটা তোমাদের বাদ যাচ্ছে, রেঞ্জ এত সমান হচ্ছে কি কোডোমেন, যেহেতু রেঞ্জ এত সমান হচ্ছে কোডোমেন, অতএব আমরা বলতে পারবো যে এই ফাংশনটি একটি হচ্ছে সার্বিক ফাংশন। তাহলে অতএব ফাংশনটি কি হলো, এটা হচ্ছে সার্বিক ফাংশন। অতএব এই যে ফাংশনটি তোমাদের কি, এই যে সার্বিক ফাংশন, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এই ফাংশনটি হচ্ছে একটি সার্বিক ফাংশন। তো এখন যেটা এই প্রশ্নতে আমাদের যেটা করতে বলছে, যে একক এবং সার্বিক যাচাই পূর্বক আমাদের এখন বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু একক এবং সার্বিক হলো, ফাংশনটি একক এবং সার্বিক বলে এইখানে এই ফাংশনের কিন্তু বিপরীত ফাংশন বিদ্যমান, সেটা আমাদের যাচাই করলাম। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, যে এই যে ফাংশনটি এক ও সার্বিক, তাহলে ফাংশনটি একক ও সার্বিক বলে আমরা এই যে জি ইনভার্স অফ এক্স, মানে এই ফাংশনের যে বিপরীত ফাংশন, যেহেতু একক এবং সার্বিক, তাহলে ফাংশনটি একক ও সার্বিক বলে জি ইনভার্স অফ এক্স এই যে বিদ্যমান। তাহলে এখানে একটা ফাংশনের বিপরীত ফাংশন তখনই নির্ণয় করা সম্ভব যখন ওই ফাংশনটি একক এবং সার্বিক। যেহেতু এই ফাংশনটি একক এবং সার্বিক, তাহলে এই ফাংশনটির তোমাদের বিপরীত ফাংশন বিদ্যমান। এখন আমাদের কি করতে হবে, বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। বিপরীত ফাংশন নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি জানি, মনে করি এখানে y ইকুয়াল এই যে ফাংশনটা আছে এটা আমাদের লিখতে হবে, যেমন x প্লাস 2 এই যে 5x মাইনাস 1, তাহলে এটা আমরা y ইকুয়াল লিখতে হবে, তারপর এখানে আর আর গুণ করতে হবে, সেখান থেকে x ইকুয়াল আনতে হবে। বিপরীত ফাংশন কিন্তু আমরা 12 নাম্বার অঙ্কে করছি, তাহলে এখানে 12 নং এর হচ্ছে অনুরূপ নিয়মে আমরা বিপরীত ফাংশনটি নির্ণয় করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা করতে পারবে। তারপর তোমরা এখানে 20 নাম্বার এই অঙ্কটা দেখো, 20 নাম্বার অঙ্কটা কিন্তু 19 নাম্বার একই,
এইখানে এ এবং বি, এখানে প্রকৃত উপসেট তোমাদের হচ্ছে বাস্তব সংখ্যার, এবং বিটা তোমাদের এখানে বাস্তব সংখ্যা থেকে 1/3 বাদ আছে। এখানে জি একটা ফাংশন আছে, জি যেন এ টেন্স টু বি, তোমরা একটু লক্ষ্য করো, এ টেন্স টু বি মানে এ সেট হচ্ছে তোমাদের ডোমেন, বিটা হচ্ছে কোডোমেন। এখানে জি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, অস্তিত্ব যাচাই পূর্বক এদের বিপরীত নির্ণয় করতে বলছে। অস্তিত্ব যাচাই বলতে তোমাদের কি করতে হবে, এই ফাংশনটি এক এক কিনা এবং সার্বিক কিনা, তার মানে এক এক আমাদের প্রমাণ করতে হবে এবং সার্বিক প্রমাণ করতে হবে। তখন এইটা হুবহু তোমাদের 19 নাম্বার অঙ্কের মতো কার্যকলাপ, 19 নাম্বার অঙ্কের মতো তোমাদের এই অঙ্কটা করতে হবে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটি করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে তোমাদের 4 নাম্বার গ্রুপের ক্লাসে।